চালাইতে পারি না। কেন রিক্সা চালাইলে অনার্সে পড়ি, রিক্সা চালাবো কেন? অনার্স পাস করছি, মুদির দোকান করবো কেন? এই সার্টিফিকেটটা আমাদের লাইফে প্রচন্ড প্রোডাক্টিভিটি নষ্ট করতেছে বহু মানুষের। এই একটা সার্টিফিকেট ধরাই দেয়া। তো আমার যেটা মনে হচ্ছে যে আসলে আমাদের এই সার্টিফিকেট কমানো দরকার। এত মানুষ দুনিয়ায় বাংলা লিটারেচার পড়বে, ইংলিশ লিটারেচার পড়বে, সোশ্যাল সায়েন্সের, আর্টসের এত সাবজেক্ট দুনিয়া লাগবে কেন? এবার আপনি দেখবেন জরিপ বলছে এই যে বাংলাদেশের যতগুলো পলিটেকনিক্যাল ইনস্টিটিউট আছে এবার এর প্রায় 60% ভর্তি হয় নাই। মানে যতগুলো কোটা আছে 60% ভর্তি হয় নাই। কেন ভর্তি হয় নাই? কারণ সে হচ্ছে এই পলিটেকনিকে পড়ে তারপরে কি করবে, তার সোশ্যাল ডিগনিটি নাই। তো এর সাথে তার যে বন্ধু এখন মুশকিল হইলো 4 লাখ কেন বিসিএস দেয় বাংলাদেশ? সবাই জানে যে ক্যাডার হবে 1800 থেকে 2000, নন ক্যাডার হবে 2000, সর্বোচ্চ 5000। এরপরে কোনো 4 লাখ পরীক্ষার্থী, এটাকে কেন্দ্র করে হয়েছে কোটি কোটি টাকার কোচিং বাণিজ্য। এটার বড় কারণ হলো আমরা যে জায়গাটা আমরা যত বলি যে এসএমই করতে হবে, আর এসএমইর আরেকটা মুশকিল হলো এইখানে যারা আছে তারা তো এসএমই করে না। আর এসএমইর যে বিরাট বিল্ডিং পান্থপথে কইরে রাখছে ওইখানে তো আসলে যে ক্ষুদ্র উদ্যোক্তা সে পান্থপথ কোনোদিন আসেও না। আর সে যে নিজে এসএমই করে সে নিজেও বোঝে না। এইটা হলো বাংলাদেশের সবথেকে একাডেমির বড় সমস্যা। উনি যে বড় এসএমইর অংশ উনি নিজেও বুঝে না। আর ওর যেখানে বিল্ডিং ঘুরে রাখছে এই বিল্ডিং এ তো পান্থপথ বসুন্ধরা বাসী আইসে করবে কি? মাথা খারাপ। তো ফ্যাক্ট হইলো আমরা একাডেমি এবং বাংলাদেশের আর একটা বাস্তবতা হইলো আপনি সোজা কথারও কোনো না কোনো ভাবে অ্যাবস্ট্রাক্ট করে তুলতে না পারলে আপনি একাডেমিক হইতে পারবেন না। মানে একটা সোজা কথা। রবীন্দ্রনাথের এই কথাটা আমার কাছে আসলে জীবনের সব থেকে আমি এটার ফিলোসফি হিসেবে নিয়েছি যে সহজ করে বলতে আমায় কহ যে সহজ কথা যায় না বলা সহজে। আপনি যে কোনো মানুষকে পরীক্ষা করে দেখবেন, একবার বলার পর বলবেন আর একটু সহজ করে কত, দেখবেন সেকেন্ড বার যা বলছে আগের চেয়ে কমপ্লেক্স করে বলছে। তো এইগুলো আমাদের জাতিগত, এবং এই যে কমপ্লেক্স করে তুললো এইটা আবার আমরা একটা বিশাল এলিট ভাব মনে করি। দেখছো অনেক জ্ঞানী, কেন? কারণ তার সব কথা বুঝতে চায় না। আমরা যে পলিসিতে আছি সম্ভবত 15 থেকে 20 বছর পর বাংলাদেশের গার্মেন্টস মার্কেট এরকম আসলে থাকবে না। গার্মেন্ট অন্যদিকে শিফট হয়ে যেতে পারে। যেমন আমরা গার্মেন্টস এক্সপার্ট করেছিলাম কেন? পৃথিবীর সব থেকে সস্তা শ্রম। তো এখন আমরা মিলে আবার যেটা করছি যে ন্যূনতম মানুষের যেন ডিগনিটি বাড়ে, একটু পয়সা বাড়ে। তো পয়সা বাড়লে কি হবে? যারা ইন্ডাস্ট্রি চালায় তাদের তো লেবার কস্ট বেড়ে যাবে। তো লেবার কস্ট বেড়ে গেলে তো প্রোডাক্টের দাম বেড়ে যাবে, তখন তো তারা আফ্রিকা চলে যাবে, তখন তো তারা বাংলাদেশে আসবে না, অন্যান্য দেশে যাবে। তো একমাত্র আরএনজির উপরে ডিপেন্ড না করে বরং 15-20 বছর পরে আমরা আরো কতগুলো খাত তৈরি করতে পারলাম। এই কথা বলার পরে একটা মুশকিল হলো আমরা হেভি ইন্ডাস্ট্রি নিয়ে যে কথা বলি, যে হেভি ইন্ডাস্ট্রি করতে গিয়ে আমরা প্রচুর কৃষি জমি নষ্ট করবার চিন্তা করতেছি। যে আমরা এইখানে ধান হয় 1 কোটি টাকা, এই জমিতে আমি যদি একটা ইন্ডাস্ট্রি করতে পারি তাহলে 10 কোটি টাকা হবে, তাহলে আমি এইটা করবো, ফাইন। এখন এবং প্রমাণ দেওয়া হয় আমেরিকার, প্রমাণ দেওয়া হয় চীনের, কিন্তু মুশকিল হলো বাংলাদেশ সব আধা খাসরা প্রমাণ দেওয়া হয়, সব দেওয়া হয় না। আপনি চীনে বা আমেরিকার যে শিল্পের উন্নতি এইটার সাথে আপনি এখনই গুগল করেন পৃথিবীর সব থেকে বেশি ধান হয় কোথায়, গম হয় কোথায়, এইরকম যত কৃষি পণ্য হয় কোথায়, এই প্রত্যেকটার প্রথম 5টার মধ্যে আপনি আমেরিকার, চীনকে পাবেন।